এই লেকচারে আমরা জানব যে ফরেক্স কি এবং ফরেক্স ট্রেডিং কি। হোয়াট ইজ ফরেক্স? ফরেন এক্সচেঞ্জ মার্কেট, দ্যাট মিন্স বৈদেশিক মুদ্রা বাজার। এটাকে অনেকেই ফরেক্স বলে, আবার অনেকেই বলে এফএক্স মার্কেট, আবার অনেকেই কারেন্সি মার্কেট বলে থাকেন। তো বৈদেশিক মুদ্রা বাজার কি? বৈদেশিক মুদ্রা বাজার বিশ্বব্যাপী মুদ্রা বিনিময় ও বিনিময় হার নির্ধারণের বাজারকে বোঝায়, যেখানে ব্যবসায়ী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যাংকসমূহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা ক্রয় বিক্রয় এবং বিনিময় করে থাকে। সো ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনাবেচা করা হয়ে থাকে বা এক্সচেঞ্জ করা হয়ে থাকে। সে ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশি টাকা দিয়ে ডলার ক্রয় করলেন, আবার ডলার বিক্রয় করে আপনি ইউরো ক্রয় করলেন, আবার ইউরো বিক্রয় করে আপনি ব্রিটিশ পাউন্ড ক্রয় বিক্রয় করলেন। সো এটাই হচ্ছে ফরেক্স মার্কেট, দ্যাট মিন্স ফরেন এক্সচেঞ্জ মার্কেট। সো ফরেক্স মার্কেট হচ্ছে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করা। আমরা যদি একটা উদাহরণ দেই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। সে ফর এক্সাম্পল, ধরুন আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে যাবেন ভ্রমণ করার জন্য। তো আপনি যখন আমেরিকাতে যাবেন, আপনি অবশ্যই আপনাকে আমেরিকান ডলার সাথে নিয়ে যেতে হবে, কারণ আমেরিকান ডলার ছাড়া আপনি সেই দেশে কোনো কিছুই কেনাকাটা করতে পারবেন না। ধরুন আপনার কাছে যদি বাংলাদেশের অনেক টাকা থাকে, কোটি কোটি টাকা থাকে, তবুও আপনি সেই টাকা আমেরিকাতে আপনি ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহার করতে পারবেন না এক্সচেঞ্জ করা ছাড়া। সো আপনি আমেরিকা যাবার পূর্বে অবশ্যই আপনাকে বাংলাদেশি টাকা দিয়ে ডলার কিনে নিয়ে যেতে হবে। সো এই ডলার কিনে নিয়ে যাবার পরে এই টাকা দিয়ে আপনি আমেরিকাতে কেনাকাটা করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। ফর এক্সাম্পল, আমি ধরে নিচ্ছি যে জানুয়ারির 10 তারিখ 2022 এক্সচেঞ্জ রেট $1 ইকুয়াল টু 80 টাকা বাংলাদেশি টাকা। সো আপনি আমেরিকাতে ঘুরতে যাবেন এবং $2000 আপনি সাথে নিয়ে যাবেন। তো $2000 প্রতি ডলার যদি 80 টাকা করে হয়, তাহলে আপনারকে অবশ্যই পে করতে হবে 1,60,000 টাকা, যেটা আপনি বিভিন্ন মানি এক্সচেঞ্জার থেকে অথবা বাংলাদেশের অথরাইজড যে ব্যাংকগুলো আছে সেখান থেকে আপনি এই ডলার বাই করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি আপনি জানুয়ারির 10 তারিখে আমেরিকা যাচ্ছেন এবং $2000 80 টাকা রেটে 1,60,000 টাকা দিয়ে আপনি ডলার বাই করে নিয়ে যাচ্ছেন। 2 মাস সেখানে থাকার পর আপনি যখন বাংলাদেশে ব্যাক করলেন, তখন দেখা গেল যে আপনার হাতে $1,000 রয়েছে, কারণ $2,000 আপনি সম্পূর্ণ টাকা খরচ করেননি, $1,000 খরচ করেছেন এবং বাকি $1,000 আপনার হাতে ছিল, যেটা আপনি বাংলাদেশে নিয়ে এসেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই $1,000 আপনি কি করবেন? অবশ্যই আপনি আবার মানি এক্সচেঞ্জারের কাছে যাবেন এটাকে এক্সচেঞ্জ করার জন্য, মানে ডলার দিয়ে বাংলাদেশি টাকা নেওয়ার জন্য। সেটা আপনি ব্যাংকে যান অথবা মানি এক্সচেঞ্জারের কাছে যান, যেখানেই যান, আপনাকে সে ওই দিনের এক্সচেঞ্জ রেট অনুযায়ী সে আপনাকে পেমেন্ট করবে। তো ধরে নিচ্ছি আপনি $1,000 মানি এক্সচেঞ্জার বা ব্যাংকের কাছে আপনি বিক্রি করবেন। তো মার্চের 10 তারিখ 2022 $1 সমান 85 টাকা রেট। মানে আপনি যখন জানুয়ারির 10 তারিখে এক্সচেঞ্জ করেছিলেন, তখন এটার রেট ছিল $1 সমান 80 টাকা। কিন্তু 2 মাস পর যখন আপনি আমেরিকা থেকে ফেরত আসলেন এবং আপনার হাতে $1,000 আছে, তখন আপনি দেখলেন যে $1 সমান 85 টাকা, মানে প্রতি ডলারে 5 টাকা বেড়ে গিয়েছে। তো ব্যাংক আপনাকে কিন্তু ওই দিনের এক্সচেঞ্জ রেট অনুযায়ী আপনাকে সে পেমেন্ট করবে। আপনি যে আগে 80 টাকা রেট দিয়ে $1 সমান 80 টাকা দিয়ে কিনেছেন, সেই রেট কিন্তু আজকে হবে না, কারণ আজকের এক্সচেঞ্জ রেট অনুযায়ী আপনাকে পেমেন্ট করা হবে। সো আপনি এইখানে প্রতি $1 5 টাকা বেশি পাচ্ছেন, দ্যাট মিন্স $1,000 আপনি প্রায় 5,000 টাকা অতিরিক্ত পাচ্ছেন। এই 5,000 টাকা হচ্ছে আপনার প্রফিট। তো আপনি যেহেতু প্রফিটের উদ্দেশ্যে এটা করেননি, যেহেতু আপনি আমেরিকাতে যাওয়ার উদ্দেশ্যে নিয়েছিলেন, তো এই 5,000 টাকা আপনি জাস্ট মুনাফা পেলেন। এটা কিন্তু আপনি সুদ বলতে পারবেন না বা এটা হারাম বলতে পারবেন না, কারণ এইখানে যদি ব্যাপারটা উল্টা হতো, যেমন আমি যদি এভাবে বলি,
জানুয়ারির 10 তারিখে আপনি গিয়েছেন, তখন $1 সমান সমান 80 টাকা ছিল, এবং হচ্ছে আপনি যখন $2,000 কিনেছিলেন 1,70,000 টাকা, এবং $1,000 যখন আপনি ব্যাক নিয়ে আসলেন আমেরিকা থেকে, তখন মার্চের 20 তারিখ, দ্যাট মিনস 2 মাস পর যখন আপনি আবার এক্সচেঞ্জ করতে গেলেন, সেটা ব্যাংক অথবা মানি এক্সচেঞ্জার যেখানেই হোক না কেন, তো সেখানে কিন্তু আপনাকে মার্চের 10 তারিখে 2 মাস পর যদি ডলারের দাম 5 টাকা করে কমে যায়, সে ফর এক্সাম্পল, তখন আপনার $1,000 কিন্তু সেখানে আপনাকে 5,000 টাকা কম নিতে হবে। সো আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে ডলারের রেট প্রতিনিয়ত হাফ ডাউন করতে থাকে, মানে কখনো বাড়তে থাকে কখনো কমতে থাকে, আর এটা নির্ভর করে ওই দেশের অর্থনীতির উপর। সো একটা কারেন্সি কখন বাড়ে বা কখন কমে এটা আমরা হয়তো পরবর্তীতে জানবো, বাট আপনাকে বোঝার সুবিধার্থে যেটা বলছি যে এটাই হচ্ছে ফরেক্স। যে আপনি আমাদের দৈনন্দিন জীবনে বা সারা পৃথিবীতে ভ্রমণ বলেন, বিজনেস বলেন, বা যে কোনো প্রয়োজনে আমাদের এই এক্সচেঞ্জ আমাদের করতেই হয়। সেটা ভ্রমণের প্রয়োজনে হোক অথবা বিজনেসের প্রয়োজনই হোক। অথবা আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আপনি আমেরিকা থেকে কিছু কিনবেন, তো সেখানে কিন্তু আপনাকে বাংলাদেশি টাকা পেমেন্ট করলে হবে না, সেখানে অবশ্যই আপনাকে আমেরিকান ডলার পেমেন্ট করতে হবে। আর আমেরিকান ডলার আপনি তখনই পেমেন্ট করতে পারবেন যখন বাংলাদেশি টাকা দিয়ে সেটা এক্সচেঞ্জ করবেন। যেমন আমরা যখন ব্যাংকে এলসি ওপেন করি, তখন কিন্তু ব্যাংক কিন্তু তাদেরকে ডলার পেমেন্ট করে, বাংলাদেশি টাকা না। আপনি কিন্তু ব্যাংকে শুধুমাত্র বাংলাদেশি টাকা পেমেন্ট করেন, দ্যাট মিনস এখানে হচ্ছে একটা এক্সচেঞ্জ হলো। সে ফর এক্সাম্পল, আমরা যখন চায়না থেকে কিছু ইম্পোর্ট করি তখনও কিন্তু একই জিনিস, তখন কিন্তু আমাদের বাংলাদেশের টাকার সাথে কিন্তু এখানে কয়েকটা এক্সচেঞ্জ ঘটে। যেমন বাংলাদেশি টাকা থেকে প্রথমে আমেরিকান ডলার এক্সচেঞ্জ, তারপর হচ্ছে আমেরিকান ডলার থেকে চাইনিজ যে ইয়েন সেটার এক্সচেঞ্জ ঘটে। তো এটাই ছিল ফরেক্স মার্কেট। দ্য ফরেন এক্সচেঞ্জ অফ ফরেক্স মার্কেট ইজ দ্য লার্জেস্ট ফাইন্যান্সিয়াল মার্কেট ইন দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে যে পৃথিবীতে ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে যতগুলো মার্কেট আছে, ফরেক্স হচ্ছে তার চাইতে সবচেয়ে বড় একটা মার্কেট প্লেস, লার্জার ইভেন দেন দ্য স্টক মার্কেট। দ্যাট মিনস বলা হচ্ছে যে এইখানে স্টক মার্কেট, আমরা যে মার্কেটটা আমাদের কাছে ইনভেস্ট করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট বা পরিচিত একটা মার্কেট, সেটা হচ্ছে যে শেয়ার মার্কেট। তো বলা হচ্ছে যে শেয়ার মার্কেটের চাইতেও অনেক বড় হচ্ছে ফরেক্স মার্কেট, উইথ আ ডেইলি ভলিউম অফ $6.6 ট্রিলিয়ন। দ্যাট মিনস এখানে প্রতিদিন $6.6 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন হয়ে থাকে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলে দিচ্ছি, $1 ট্রিলিয়ন সমান সমান 1,000 বিলিয়ন ডলার। সো ভাবতেই পারছেন যে এখানে প্রতিদিন কি পরিমাণ ট্রানজ্যাকশন হয়ে থাকে। অ্যাকর্ডিং টু দ্য 2019, the Bank of International Settlements (BIS) has been coordinating a triennial central bank survey of foreign exchange. এখানে বলা হচ্ছে যে 2019 সালের একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী দ্য ব্যাংক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস, দ্যাট মিনস BIS এর তথ্য অনুযায়ী তারা একটা 3 বছর পর পর একটা সার্ভে করে। সেই সার্ভের তথ্য অনুযায়ী প্রতিদিন $6.6 ট্রিলিয়ন এখানে ট্রানজ্যাকশন হয়ে থাকে। সো ফাইন্যান্সিয়াল মার্কেটের মধ্যে আমাদের কাছে 3টা মার্কেট রয়েছে সারা পৃথিবীতে। সেটা হচ্ছে ইকুইটি বা স্টক মার্কেট, যেখানে মানুষ সবচেয়ে বেশি ইনভেস্ট করে থাকে, এবং এই স্টক মার্কেট হচ্ছে সারা পৃথিবীর সব দেশে এই স্টক মার্কেট রয়েছে, এবং বাংলাদেশে রয়েছে, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ মার্কেট, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, অ্যান্ড কমিউনিটি মার্কেট। সো কমিউনিটি মার্কেট হচ্ছে সেই সব মার্কেট যেখানে মানুষ ট্রেড করে থাকে। সে ফর এক্সাম্পল, অনেক কৃষি পণ্য আছে যেখানে আমরা ট্রেড করে থাকি। যেমন ধরুন আপনি পেঁয়াজের সময় আপনি অনেক পেঁয়াজ কিনে স্টক করে রেখে দিলেন, যখন এটার দাম বাড়বে তখন আপনি সেল করে দিলেন, লাইক দ্যাট। বা কিছু খনিজ পদার্থ লাইক দ্যাট, সোনা রূপা ইত্যাদি আপনি এক দেশ থেকে অন্য দেশে আপনি বিক্রি করলেন ট্রেড করে। অ্যান্ড থার্ড হচ্ছে কারেন্সি মার্কেট, যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, ফরেন এক্সচেঞ্জ মার্কেট বা ফরেক্স ট্রেডিং। তো চলুন আজকে আমরা দেখবো যে এই মার্কেটটা সবচেয়ে কত বড় একটা মার্কেট। তো আমরা একটা চার্টের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি এভারেজ ডেইলি ট্রেডিং ভলিউম, যে এখানে কি পরিমাণ ট্রেড করা হয়ে থাকে। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফরেক্স মার্কেটটা হচ্ছে অনেক বিশাল বড় একটা মার্কেট, যেখানে $6.6 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন হয়ে থাকে। এবং আপনারা সবাই জানেন যে পৃথিবীতে সবচেয়ে বড় স্টক মার্কেট হচ্ছে যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেট, যেখানে
$12.4 বিলিয়ন ট্রানজ্যাকশন হয়ে থাকে প্রতিদিন। সেকেন্ড হচ্ছে টোকিও স্টক এক্সচেঞ্জ মার্কেট, যেখানে $18.9 বিলিয়ন প্রতিদিন ট্রানজ্যাকশন হয়ে থাকে। অ্যান্ড থার্ড হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জ, যেখানে $7.2 বিলিয়ন প্রতিদিন ট্রানজ্যাকশন হয়ে থাকে। সো এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন ফরেক্সে যে পরিমাণ ট্রানজ্যাকশন হয়, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় যে স্টক মার্কেটগুলো আছে সেগুলোকে একসাথে করার পরেও তার অর্ধেকেও আসবে না। সো একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। ফরেক্স মার্কেট হচ্ছে একটা সাগর বলা যেতে পারে, আর স্টক মার্কেট যেগুলো আছে সেগুলোকে আমরা একটা ছোট নদী বলতে পারি। এটা বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে এই উদাহরণটা দেওয়া হলো। সো ফরেক্স মার্কেট হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় লার্জেস্ট মার্কেট। তো চলুন আমরা এখন দেখবো যে হোয়াট ইজ ফরেক্স ট্রেড, আমরা এখানে কিভাবে ট্রেড করে প্রফিট করতে পারি। চলুন একটা উদাহরণ পেশ করা যাক। ধরে নিলাম আপনি $5,000 বাই করে রেখেছেন। যখন ডলারের দাম কম ছিল তখন আপনি $5,000 বাই করে রেখেছেন। কিছুদিন পর প্রতি ডলারের মূল্য $2 বৃদ্ধি পেল। তো $5,000 যদি প্রতি ডলারে যদি $2 বৃদ্ধি পায়, তাহলে আপনার এখানে $10,000 প্রফিট হলো। এভাবে আমরা ফরেক্স থেকে প্রফিট করতে পারি। যখন বিভিন্ন কারেন্সির দাম সবচেয়ে কম থাকবে তখন আমরা সেটাকে বাই করে রেখে দিব, এবং যখন দাম বাড়বে তখন আমরা সেটাকে সেল করে আমরা প্রফিট করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে $5,000 বাই করার জন্য যে পরিমাণ ক্যাপিটাল প্রয়োজন, ফরেক্স মার্কেটে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনি $1 দিয়েও এখানে ট্রেড খেলতে পারবেন বা ট্রেড করতে পারবেন। সো $5,000 সমপরিমাণ ইনভেস্ট আপনার প্রয়োজন নাই, কারণ এখানে আপনি ফরেক্স ব্রোকার থেকে আপনি এখানে লিভারেজ পাবেন, এবং সেই লিভারেজের মাধ্যমে অল্প টাকা বিনিয়োগ করে আপনি অনেক ডলার বা কারেন্সিতে আপনি ট্রেড করতে পারবেন। সো লিভারেজ কি এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো এইভাবে আমরা ফরেক্স মার্কেট থেকে প্রফিট করতে পারি। তো এটা হচ্ছে আমাদের একটা ফরেক্সের একটা চার্ট। ধরুন যখন মার্কেটে প্রাইস সর্বনিম্ন থাকবে তখন আমরা এখানে বাই দিতে পারি। যেমন ফর এক্সাম্পল এটা একটা US ডলারের একটা চার্ট। ধরুন ডলারের দাম যখন আগস্ট এর 1 তারিখে যখন মার্কেট নিচে ছিল বা লো প্রাইস ছিল, তখন যদি আমরা বাই করে রেখে দিতাম এবং কিছুদিন পরই মার্কেট যখন প্রাইস আপ হতো তখন আমরা এটাকে সেল করে প্রফিট করতে পারতাম। ঠিক সেম আবার যখন মার্কেট লো প্রাইস আসতো তখন আমরা এটাকে বাই করে আবার সেল করে প্রফিট করতে পারতাম। কিন্তু ফরেক্স মার্কেটে আপনি বাই এবং সেল দুইভাবে আপনি প্রফিট করতে পারেন। এইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে মার্কেট যখন সবচেয়ে লো প্রাইসে থাকবে তখন আপনি প্রফিট করতে পারবেন, আবার মার্কেট যখন হাই প্রাইসে থাকবে তখন আপনি প্রফিট করতে পারবেন। কথাটা হয়তো আপনার কাছে একটু মানে বুঝতে পারছেন না, পরবর্তীতে লেকচারগুলোতে আপনি অবশ্যই বুঝতে পারবেন। কারণ ফরেক্স মার্কেটে কখনোই একটা কারেন্সির উপরে ট্রেড করা হয় না, এখানে দুটো কারেন্সি থাকে, আর এটাকে বলে কারেন্সি পেয়ার। লাইক দ্যাট ইউরো USD পেয়ার, ইউরো JBP পেয়ার, ইউরো ক্যাট, দ্যাট মিনস ইউরো বেস কানাডিয়ান ডলার। সো এইভাবে আমরা এখানে ট্রেড করে থাকি। তো পরবর্তী লেকচারগুলোতে আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ।